সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমরা যেন কি পড়ছিলাম? সমাস। সমাসের কিন্তু 3টা পর্বের ক্লাস শেষ হয়ে গেছে। প্রথম ক্লাসে আমরা সমাসের প্রকারভেদ আলোচনা করেছিলাম, প্রাদী সমাস, নিত্য সমাস আলোচনা করেছিলাম। তারপরে ক্লাসে আমরা পড়েছিলাম কর্মধারয় সমাস। তারপরে ক্লাসে কি পড়েছিলাম? তারপরে ক্লাসে কিন্তু পড়ে ফেলেছিলাম সমাসের আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক, অব্যয়ভাব সমাস। আজকে আমরা পড়ব দ্বিগু সমাস। ঠিক আছে, তাহলে দেরি না করি আমরা চলে যাচ্ছি কিন্তু ক্লাসে। তো কথা হচ্ছে দ্বিগু সমাস। এই দ্বিগু সমাস, দ্বিগু সমাসটা কি? আমরা দেখো প্রথম ক্লাসে পড়েছিলাম যে দ্বিতক গায় পরপদের গান। এই যে এই দ্বিতক, এই দ্বিতক মানে কি? দ্বিগু, তৎপুরুষ আর কর্মধারয়, এই 3টা সমাস হচ্ছে পরপদ প্রধান সমাস। মানে এই সমাসগুলোতে পরপদের অর্থ প্রাধান্য পাবে। তো সেই জায়গায় এই জায়গায় অবশ্যই দ্বিগু একটা পরপদ প্রধান সমাস হবে, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাবে। আমরা যে সমাসের সমস্ত পদে যে দুটো অংশ থাকে, পূর্বপদ এবং পরপদ, আমি দেখবো সমস্ত পদের মধ্যে আসলে কোন পদটার অর্থ প্রাধান্য পাচ্ছে। তো পরপদের অর্থ প্রাধান্য পাবে, আমি এটা কি করে চিনবো? এটা চেনার জন্য তোমার প্রথম কথা মাথায় রাখতে হবে, এই যে পরপদের অর্থ প্রাধান্য পাবে, অর্থাৎ এই 2 নাম্বারটা সমস্ত পদ দ্বারা যে অর্থ বোঝানোর ঠিক সেই অর্থ বোঝাবে। মানে আমি যদি একটা কথা বলি যে চৌরাস্তা, চৌরাস্তা, ঠিক আছে, এইটাতে লিখে আমি দেখো এই 1 নাম্বার এবং এই 2 নাম্বারটা যদি তুমি খুব ভালো করে বুঝতে পারো, তাহলেই কিন্তু আসলে দ্বিগু সমাস চেনা হয়ে যাবে। আমি কি বলছি? সমস্ত পদের যে অর্থ বোঝানোর ঠিক সে অর্থ বোঝাবে, আর সমস্ত পদের পূর্ব পদটি সংখ্যা হবে। ব্যাস এটুকু যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার দ্বিগু সমাস চেনা শেষ। দেখো এখানে চৌরাস্তার প্রথম অংশটা কি? চৌ, পরের অংশটা রাস্তা, মানে পূর্ব পদ হচ্ছে চৌ আর পরের পদটা কি? রাস্তা। আমি কিন্তু এখানে 2টা ক্রাইটেরিয়ার কথা বলছি। দেখো প্রথম ক্রাইটেরিয়া মানে কি না, পূর্বপদ চৌ মানে হচ্ছে 4, মানে একটা সংখ্যা বোঝাচ্ছে, তার মানে এই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিলড। এইবার শুধুমাত্র সমস্ত পদের শুরুতে সংখ্যা থাকলেই কিন্তু এটা দ্বিগু সমাস হবে না। আমি আবারও বলে দিচ্ছি, কিন্তু এইখানেই তোমরা সবাই ভুল করে ফেলো। সমস্ত পদের শুরুতে সংখ্যা দেখলে এটাকে দ্বিগু সমাস দিয়ে দাও। এটা দ্বিগু সমাস ছাড়াও আর একটা সমাস হতে পারে, একটু পরে দেখাচ্ছি। তো প্রথমে যদি দেখি সমস্ত পদের শুরুতে সংখ্যা আছে, এরপরে আমরা দেখব যে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে কিনা, অর্থাৎ এই যে 2 নাম্বারটা, অর্থাৎ সমস্ত পদ দ্বারা যা বোঝানোর তাই বোঝাচ্ছে কিনা। এখন চৌরাস্তা বলতে আসলে কি আমি আকাশ বাতাস বা কোনো মানুষ এরকম কোনো কিছুকে বুঝি? আমি কিন্তু অন্য কোনো কিছু বুঝি না। চৌরাস্তা বলে কিন্তু আমি 4টা রাস্তাই বুঝি, মানে রাস্তা ব্যতীত অন্য কোনো কিছুকে বুঝতেছি না, অর্থাৎ পরপদের প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ রাস্তায় বোঝাচ্ছে, যে অর্থ বোঝানোর সেই অর্থটাই বোঝাচ্ছে, অন্য কোনো কিছু বোঝায় নাই, তৃতীয় পদ প্রাধান্য পায় নাই। তার মানে এইটা দ্বিগু সমাস হবে। চৌরাস্তা একটা দ্বিগু সমাস। তাহলে কি চৌরাস্তা কিন্তু দ্বিগু সমাস হয়ে গেল। কারণ কি? 2টা জিনিসের কারণে, প্রথম পদটা সংখ্যা এবং পরপদের প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ চৌরাস্তা দ্বারা রাস্তাই বোঝাচ্ছে, অন্য কোনো কিছু বোঝায় নাই। এই 2টা জিনিস যদি মানে, তাহলে ওইটা অবশ্যই একটা দ্বিগু সমাস হবে। ঠিক আছে, এখন দেখো কনফিউশনটা কোথায় লাগে। এবার আমি এটা যদি ক্লিয়ার করতে যাই, তাহলে আমি চৌরাস্তার জায়গায় যদি চৌচালা লিখতাম, এখানেও কিন্তু দেখো শব্দের শুরুতে চৌ আছে। চৌ মানে কি? 4, তাই না? এখানেও শব্দের শুরুতে সংখ্যা আছে, এখানেও চৌ আছে, মানে 4, শব্দের শুরুতে সংখ্যা আছে। অর্থাৎ চৌচালা এবং চৌরাস্তা 2টা জিনিসে কিন্তু এই যে 1 নাম্বার সত্যটাকে সার্ভ করতেছে, মানে সত্যটা কিন্তু মানছে যে শব্দের শুরুতে, সমস্ত পদের শুরুতে একটা সংখ্যা আছে। কিন্তু দেখো চৌরাস্তা দ্বারা কি বোঝাচ্ছে? চৌরাস্তা দ্বারা কিন্তু রাস্তাই বোঝাচ্ছে, যেটা বোঝানোর সেটাই বোঝাচ্ছে। কিন্তু চৌচালা দ্বারা কিন্তু চাল বোঝায় নাই। চৌচালা দ্বারা কি বোঝাইছে জানো? 4 চাল আছে এমন একটা ঘরকে বোঝাইছে। তার মানে চৌচালা কি হয়ে গেল? চাল না হয়ে এটা হয়ে গেছে ঘর। দেখো চৌচালা চাল না বোঝায় ঘরকে বোঝাইলো, যা বোঝানোর কথা তা না বোঝায় আর একটাকে বোঝাইলো। তাহলে এই যে এই সত্যটাকে তাহলে মানছে? 2 নাম্বার সত্যটা কিন্তু মানে নাই। সমস্ত পদ দ্বারা যে অর্থ বোঝানোর ঠিক সে অর্থ বোঝাবে, এই সত্যটা কিন্তু মানে নাই। তাহলে এই যে 2 নাম্বার সত্য মানে নাই। সো রাস্তাকে আমি দ্বিগু সমাস বললেও চৌচালাকে আমি কিন্তু দ্বিগু সমাস বলতে পারবো না। ঠিক আছে, কারণ কি? চৌচালা দ্বারা চাল বোঝায় নাই, ঘরকে বোঝাইছে, অন্য কিছু একটা বোঝাইছে, যা অর্থ বোঝানো তা বোঝায় নাই। তাই এটা চলে যায় বহুব্রী সমাসের মধ্যে। সংখ্যাবাচক বহুব্রীতে আমরা যখন বহুব্রী সমাস আলোচনা করব, তখন এটা আরেকটু ক্লিয়ার করব। আর চৌরাস্তা দ্বারা শব্দের শুরুতে 4ও আছে, আবার এই রাস্তার অর্থেরই প্রাধান্য পাচ্ছে। সো এই 2টা জিনিস, 2টা সত্য মিলে গেছে। সুতরাং এটা কি হবে? এটা অবশ্যই একটা দ্বিগু সমাস হবে। ব্যাস এটুকু বুঝলে তোমার দ্বিগু সমাস বোঝা শেষ। এখন এই দ্বিগু সমাসের তুমি ব্যাস বাক্য কি করে নির্ণয় করবা? বুঝলাম তো, চৌরাস্তা, সামনে 4 আছে সংখ্যা, পরে রাস্তা আছে,
চৌরাস্তা দ্বারা রাস্তায় বোঝাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাইছে, এটা দ্বিগু সমাস হবে। কিন্তু আমার তো পরীক্ষার হলে ব্যাস বাক্য নির্ণয় করতে হয়, আমি ব্যাস বাক্যটা কি করে নির্ণয় করব? আমাকে ব্যাস বর্ণ নির্ণয় করার জন্য শব্দের শেষে সমাহার লাগাইতে হবে। কি থাকতে হবে? ব্যাস বাক্য নির্ণয় করার সময় শব্দের শেষে সমাহার লাগাইতে হবে। তাহলে চৌরাস্তা কি হবে? চৌরাস্তা হবে চার রাস্তার সমাহার। শেষ। চৌরাস্তা তাহলে কি? চার রাস্তার সমাহার। একইভাবে ধরো আমাকে বলা হলো তোমার হচ্ছে পঞ্চবটি। এই পঞ্চবটিটা আমি কি করব? পঞ্চবটি হবে পঞ্চ মানে পাঁচ, বটের সমাহার। বোঝাই যাচ্ছে এটা একটা দ্বিগু সমাস হবে, কারণ হচ্ছে পঞ্চ বলতে পাঁচ বোঝাইছে, আর শব্দ শুরুতে সংখ্যা আছে, আর বটি বট গাছই বোঝাচ্ছে। পঞ্চবটি বলতে আমরা এমন একটা জায়গাকে মানে পাঁচটা বটের সমাহারকে বুঝি আমরা। তার মানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সো এটা একটা দ্বিগু সমাস। আর পঞ্চবটি অর্থ কি? আমি ব্যাস বাক্যটা কি করে করব? ব্যাস বাক্যটা করার জন্য আমাকে শব্দের শেষে সমাহার লাগাইতে হবে। পঞ্চ বটের সমাহার ব্যাস বাক্য হয়ে গেল কিন্তু, ঠিক আছে? এইভাবে আমরা দ্বিগু সমাসগুলো করতে হবে। তো ব্যাস বাক্য করার সময় আমাদেরকে যে জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে তোমার সমস্ত পদে যদি আনি থাকে, এই আনি যদি সমস্ত পদে থাকে, ব্যাস বাক্যে আনা ব্যবহার করতে হবে। ঠিক আছে? ব্যাস বাক্যে কি ব্যবহার করতে হবে? আনা। সমস্ত পদে যদি পদই থাকে, ব্যাস বাক্যে পদ হবে। সমস্ত পদে সুরি থাকলে ব্যাস বাক্যে শের হবে। সমস্ত পদে অব্দি থাকলে ব্যাস বাক্যে অব্দ হবে। সমস্ত পদে বার্ষিকী থাকলে ব্যাস বাক্যে বর্ষ হবে। সমস্ত পদে বটি থাকলে, এই যে একটু আগে যেটা করলাম, ব্যাস বাক্যে বট হবে। সমস্ত পদে নদ থাকলে ব্যাস বাক্যে নদী হবে। আচ্ছা, এই যে দেখো আমি যে কাজগুলো করলাম, এটুকু কিন্তু মনে রাখতে পারলেই তোমার কিন্তু হয়ে যাবে। যেমন হচ্ছে আমি যদি বলি দুই আনি, শব্দের শুরুতে আগে দেখে এটা দ্বিগু সমাস কিনা। শব্দের শুরুতে দুই আছে, দুই মানে একটা সংখ্যা, তাহলে প্রথম শর্ত কিন্তু ফিল আপ করছে, শব্দের শুরুতে সংখ্যা। আর কি? পরে আনি আছে, দুই আনি বলতে কিন্তু আমি আনিই বোঝাচ্ছি, আনাই বোঝাচ্ছি, অর্থাৎ টাকাই বোঝাচ্ছি, অর্থাৎ পরপদের অর্থই প্রাধান্য পাচ্ছে, মানে যা বোঝানো তাই বোঝাচ্ছে। সো এটা একটা দ্বিগু সমাস হবে। ব্যাস বাক্য কি করে করব? শব্দের শেষে সমাহার আনতে হবে। এই যে আমি কিন্তু শব্দের শেষে সমাহার আনছি। আর কি পড়ছিলাম একটু আগে? আমি কি দেখছিলাম? দেখো তো, একটু আগে আমি দেখছিলাম যদি আনি থাকে, শব্দের সমস্ত পদে যদি আনি থাকে, ব্যাস বাক্যে কি হবে? আনা হবে। তাহলে এই যে দেখো আমরা কিন্তু তাই করছি। এইখানে কি করা হয়েছে? এইখানে দেখো দুই আনি ছিল, আমি ব্যাস বাক্য কি লিখছি? আনা। তাহলে দু আনার সমাহার। আচ্ছা, এরপরে দেখো সমস্ত পদে যদি হচ্ছে পদই থাকতো, তাহলে আমার ব্যাস বাক্যে কি লিখতে হবে? পদ লিখতে হবে। একটু আগে আমরা যেটা দেখে আসছি। তাহলে ত্রিপদীর ব্যাস বাক্য কি হবে? তিন পদের সমাহার। ত্রি মানে তিন, পদের সমাহার। সুরি থাকলে কি লিখতে হবে? শের লিখতে হবে। তাহলে পশুরি, প মানে পাঁচ, এই প মানে কিন্তু পাঁচ, মাথায় রেখে কিন্তু, ঠিক আছে? এখানে পশুরিতে অনেকে বুঝতে পারে না, স্যার এখানে পূর্ব পদের সংখ্যা কোথায়? প হচ্ছে সংখ্যা, প মানে পাঁচ। তাহলে পশুরি হচ্ছে কি? প মানে পাঁচ, সুরি থাকলে কি লিখতে হয়? শের। তাহলে পাঁচ শেরের সমাহার। শতাব্দী, এটা কি হবে? শত আছে, সংখ্যা আছে, আর অব্দ আছে, তা শত অব্দি থাকলে লিখতে হয় অব্দ সমাহার, তার মানে শত অব্দের সমাহার। শত বার্ষিকী, বার্ষিকী থাকলে বর্ষ লিখতে হয়, তাহলে শত বর্ষের সমাহার। বটি থাকলে বট লিখতে হয়, পঞ্চবটি, তাহলে পঞ্চ বটের সমাহার। পঞ্চ নদ, নদ থাকলে নদী লিখতে হয়, তাহলে পঞ্চ নদীর সমাহার। একটু আগে যেটা করে আসলাম, দেখো একদম পানির মতো করে কিন্তু ব্যাস বাক্যগুলো আমরা করে ফেলতে পারতেছি। ঠিক আছে? আর আমাকে কিন্তু ব্যাস বাক্য মুখস্থ রাখার কোনো দরকার হচ্ছে না। আমি এটা দেখেই, এই যে এই সমস্ত পদগুলো দেখেই কিন্তু বলে দিতে পারতেছি যে এটা কোন সমাস হবে। শুধু দেখবো শব্দের শুরুতে সংখ্যা আছে কিনা আর পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে কিনা। এই দুটা সত্য যদি ফিল আপ করে, তাহলে ওটা চোখ বন্ধ করে মারিয়ে দিবা, এটা হচ্ছে দ্বিগু সমাস। ঠিক আছে? তাহলে দ্বিগু সমাস কিন্তু আমার মনে হয় আজকের ক্লাসের পরে কোনো ঝামেলা থাকার কথা না। দ্বিগু সমাসের সাথে একটু কনফ্লিক্ট যে সমাসটার হয় সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। একটু আগে যেটা দেখাইছিলাম যে হচ্ছে চৌচালা, শব্দের শুরুতে চার সংখ্যা থাকলেও চালা বোঝাচ্ছে না, চৌচালা বলতে ঘরকে বোঝাচ্ছে, মানে অন্য কিছু বোঝাইছে। সমস্ত পদ দ্বারা যেটা বোঝানোর সেটা না বোঝায় অন্য কিছু বোঝাইলে এটা সংখ্যাবোচক বহুব্রীহি সমাস হয়। যেমন দো তারা, তো দো তারা বলতে দুটা তারকে বোঝায় নাই, না বোঝায় কি বোঝাইছে? একটা বাদ্যযন্ত্রকে বোঝাইছে, মানে যেটা বোঝানো সেটা না বোঝায় আর একটাকে বোঝাইলে সেটা কিন্তু দ্বিগু সমাস হয় না। শব্দের শুরুতে সংখ্যা থাকুক আর না থাকুক সেটা কোনো ইয়া না। শব্দের শুরুতে সংখ্যা আছে এবং যা বোঝানোর তাই বুঝাইছে, অর্থাৎ পরপদের অর্থটাই প্রাধান্য পাইছে, এটা হইলেই কেবল দ্বিগু সমাস হবে। এই কথাটা কিন্তু মাথায় রাখো, তাহলেই দ্বিগু সমাস একদম পানির মতো ক্লিয়ার। আজকে দ্বিগু সমাসের ক্লাসটা এ পর্যন্তই। পরের ক্লাসে কিন্তু দেখা হচ্ছে তৎপুরুষ সমাস নিয়ে, যে সমাস থেকে
কর্মধারয় সমাসের মতোই সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই তৎপুরুষ সমাস থেকে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।